Assalamu alaikum everyone, this is Rifat Hassan. Welcome back to our English school. In this video, we will learn 5 most important structure. স্ট্রাকচার গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা 26 থেকে 30 নম্বর স্ট্রাকচার পর্যন্ত এই 5টি স্ট্রাকচার শিখব। ইংরেজিতে কথা বলতে গেলে অবশ্যই স্ট্রাকচারগুলোর ব্যবহার ভালোভাবে জানতে হবে এবং সেগুলো চর্চা করতে হবে। তাহলে আমরা একটু দেখে নেই। প্রথম স্ট্রাকচারটি দেখুন, প্রথম 26 নম্বর যে স্ট্রাকচারটি রয়েছে সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, সাবজেক্টের সাথে এম অথবা ইজ অথবা আর প্লাস সাপোজ টু প্লাস ভার্ব অন। কিভাবে কাজ করে আমরা একটু বাক্যের মাধ্যমে দেখে নিই। দেখুন, স্ট্রাকচারটির অর্থ হচ্ছে কিছু করার কথা আছে অর্থে। যেমন আমার ঢাকা যাবার কথা আছে, রফিকের ফুটবল খেলার কথা আছে, তাদের একটি মোবাইল কেনার কথা আছে। অর্থাৎ কোনো বাংলা বাক্যের শেষে আমরা যদি দেখি কথা আছে, কোনো কাজ করার কথা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি। দেখুন, আমার ঢাকা যাবার কথা আছে, তাহলে কার যাবার কথা আছে? আমার, আই, এর সাথে কি হবে? এম, আমরা বসিয়ে দেই। দেখুন, আই এম, তারপর তার সাথে কি বসাতে হবে? সাপোজ টু। আমরা লিখে ফেলি ইউ সাপোজ টু, আই এম সাপোজ টু, তারপর ভার্বের যে বেস ফর্ম সেটি। তাহলে আমার ঢাকা যাবার কথা আছে, কোথায় যাবার কথা আছে? ঢাকা। যাওয়ার ইংলিশ গো। আই এম, আই, তারপরে যে বি ভার্ব আমরা এম বসিয়ে দিলাম, সাপোজ টু গো টু ঢাকা, ঢাকা। আই এম সাপোজ টু গো টু ঢাকা, আমার ঢাকা যাবার কথা আছে। তারপর আমরা দ্বিতীয় বাক্যটি একটু লিখি, রফিকের ফুটবল খেলার কথা আছে। তাহলে কি হবে? রফিক, রফিকের সাথে কি হবে? ইজ, রফিক ইজ, এস ইউ ডাবল পি ও, সাপোজড টু, পি এল এ প্লে ফুটবল। রফিক ইজ সাপোজ টু প্লে ফুটবল, রফিকের ফুটবল খেলার কথা আছে। তারপর তাদের একটি মোবাইল কেনার কথা আছে, সেই ক্ষেত্রে কি হবে? দে, দের সাথে কি হবে? যেহেতু প্লুরাল আর হবে, দে আর সাপোজ টু কি করার কথা আছে? একটি মোবাইল কেনার কথা আছে, বাই আ মোবাইল। দে আর সাপোজ টু বাই আ মোবাইল, তাদের একটি মোবাইল কেনার কথা আছে। তাহলে একটি জিনিস খেয়াল করুন, দেখুন আমাদের এই যে প্রথমে সাবজেক্ট বসাইতে হয়েছে, এই যে আমাদের সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী যে যে বিভাগ গুলো বসবে আমরা কিন্তু এই যে এর সাথে এম, সিঙ্গুলার সাথে ইজ, প্লুরাল সাথে আর বিভাগগুলো বসিয়ে দিয়েছি। তারপর সবগুলোতে আমাদের স্ট্রাকচার অনুযায়ী সাপোজ টু হয়েছে, এই যে সাপোজ টু। তারপর ভার্ব অন, দেখুন এখানে ঢাকা যাওয়ার ক্ষেত্রে গো, ভার্ব অন, ফুটবল খেলার ক্ষেত্রে প্লে, ভার্ব অন, এবং কেনার ক্ষেত্রে, মোবাইল কেনার ক্ষেত্রে বাই, ভার্ব অনটি কিন্তু বসেছে। তাহলে দেখুন এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কিন্তু কোনো বাংলা বাক্যের শেষে কিছু করার কথা আছে এই ধরনের বাক্যগুলো কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করতে পারছে। আমরা 27 নম্বর স্ট্রাকচারটি একটু দেখে নিই। দেখুন একই স্ট্রাকচার, সবকিছু সেম, শুধু এখানে এম ইজ আর এর জায়গায় এখানে ওয়াজ ওয়ার। এখানে কিছু করার কথা আছে, বর্তমানে আছে, এবং এখানে ওয়াজ ওয়ার দেওয়ার কারণে মিনিংটা হয়ে যাবে কোনো কিছু করার কথা ছিল, মানে অতীতে কোনো কিছু করার কথা ছিল। আমরা একটু বাক্যগুলো দেখে নেই। আমার সন্ধ্যার সাথে দেখা করার কথা ছিল, মানে অতীতে তার সাথে দেখা করার কথা ছিল। এই ক্ষেত্রেও সেম, একদম হুবহু সেম, কিছু করতে হবে না। তাহলে আমার, আমরা একটু লিখে ফেলি, আই, এর সাথে কি হবে? ওয়াজ হবে। আই ওয়াজ সাপোজ টু বসিয়ে দিতে হবে সরাসরি, সাপোজড টু। তাহলে আই ওয়াজ সাপোজ টু কি করার কথা ছিল? সন্ধ্যার সাথে দেখা করার কথা ছিল, মিট সন্ধ্যা। আই ওয়াজ সাপোজ টু মিট সন্ধ্যা, আমার সন্ধ্যার সাথে দেখা করার কথা ছিল। আমরা কিন্তু কারোর সাথে কোনো কিছু হলে তার আগে উইথ বসাই সাধারণত, বাট এই যে মিট, মিটের আগে উইথ হবে না। হ্যাঁ, সরি, মিটের পর উইথ হবে না, কারণ মিট অর্থই সাক্ষাৎ, মানে দেখা করা, কারোর সাথে সাক্ষাৎ করা। সো সেই জন্য মিটের পর আর উইথ হয় না। তারপর আমরা পরের বাক্যটা একটু দেখে নেই, তোমার নুডলস রান্না করার কথা ছিল, মানে অতীতে ছিল। তাহলে এটি কি হবে? তোমার সাবজেক্টটি ইউ, আমরা জানি ইউ এর সাথে কি হবে? ওয়ার হবে,
ইউ ওয়ার। তাহলে আমরা সাবজেক্ট বসিয়ে দিলাম, এই যে এখানে ইউ, দেন তারপর এই যে বি ভার্বটি আমরা এখানে ওয়ার বসিয়েছি। তারপর কি করতে হবে, সাপোজ টু সরাসরি আমরা উঠিয়ে দেব, সাপোজড টু, ইউ আর সাপোজ টু কি করার কথা ছিল, নুডলস রান্না করার কথা ছিল। তাহলে কুক, কুক নুডলস, ইউ আর সাপোজ টু কুক নুডলস, তোমার নুডলস রান্না করার কথা ছিল। ইউ আর সাপোজ টু কুক রাইস, তোমার ভাত রান্না করার কথা ছিল। এভাবে কিন্তু আমরা এখানে জাস্ট ভার্ব গুলো চেঞ্জ করে তারপরে এক্সটেনশন গুলো চেঞ্জ করে করে বাক্য অনেক ভাবে তৈরি করতে পারি। আমরা বেসিক জিনিসটা জাস্ট শিখে নেই যে স্ট্রাকচারটা আসলে কিভাবে গঠন হয়। তাহলে দেখুন, আমরা যদি অতীতের ক্ষেত্রে কোনো কিছু করার কথা ছিল তাহলে কিন্তু ওয়াজ ওয়ার ব্যবহার করতে পারি, এবং বর্তমানে করার কথা আছে সেক্ষেত্রে এম ইজ আর ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি। সো আমরা তো বাক্য তৈরি করা শিখলাম। এখন যদি আমরা এগুলোকে প্রশ্ন করতে চাই যে আমার কি ঢাকা যাবার কথা ছিল, রফিকের কি ফুটবল খেলার কথা ছিল, বা তাদের কি একটি মোবাইল কেনার কথা ছিল, এক্ষেত্রে কিন্তু কিছুই করতে হবে না। জাস্ট দেখুন, এই যে এই যে বি ভার্ব গুলো, এই যে এম ইজ, আবার এখানে আর, এখানে যে ওয়াজ রয়েছে, এখানে ওয়ার রয়েছে। সো এই ভার্বগুলো যদি আমরা সাবজেক্টের সামনে নিয়ে এসে বসিয়ে দিই তাহলে কিন্তু প্রশ্ন হয়ে যাবে। এম আই সাপোজ টু গো টু ঢাকা, আমার কি ঢাকা যাবার কথা আছে? ইজ রফিক সাপোজ টু প্লে ফুটবল, রফিকের কি ফুটবল খেলার কথা আছে? আর দে সাপোজ টু বাই আ মোবাইল, তাদের কি একটি মোবাইল কেনার কথা আছে? সিমিলারলি এখানে বিভাগগুলোর এখানে যদি আমরা এম ইজ আর এর জায়গায় যদি ওয়াজ ওয়ার বসিয়ে দেই, ওয়াজ আই সাপোজ টু মিট সন্ধ্যা, আমার কি সন্ধ্যার সাথে দেখা করার কথা ছিল? ওয়ার ইউ সাপোজ টু কুক নুডলস, তোমার কি নুডলস রান্না করার কথা ছিল? সো আমরা কিন্তু এইভাবে বিভার্ব গুলো জাস্ট সাবজেক্টের সামনে নিয়ে এসে প্রশ্ন করতে পারি। সো আমরা 26 এবং 27 নম্বর স্ট্রাকচার শিখে ফেললাম। এবার আমরা দেখে নেব 28, 29 এবং 30 নম্বর স্ট্রাকচার। এবার আমরা 28, 29 এবং 30 নম্বর স্ট্রাকচারের একটু ব্যবহারগুলো শিখে নিই। দেখুন, আমরা আগের স্ট্রাকচারটিতে শিখেছি সাবজেক্ট, এম ইজ আর সবকিছু ঠিক সেম, জাস্ট এখানে রয়েছে ফরবিডেন টু, আর আমরা আগে শিখলাম হচ্ছে সাপোজ টু। সাপোজ টু মানে কথা আছে, আর ফরবিডেন টু মানে নিষেধ আছে। সবকিছু দেখুন সেম। এই ফরবিডেন টুর এখানে আগের স্ট্রাকচার দুটিতে ছিল সাপোজ টু। সো আমরা শিখবো এবার ফরবিডেন টু এর ব্যবহার। সাপোজ টুতে আমরা শিখেছি কথা আছে বা কথা ছিল, ফরবিডেন টুতে নিষেধ আছে অথবা নিষেধ ছিল। অজয়ের ক্ষেত্রে নিষেধ ছিল, অ্যামিজারের ক্ষেত্রে নিষেধ আছে। তাছাড়া দেখুন বাকি সবকিছুই সেম। সাবজেক্ট ইজ অ্যামিজার, ফরবিডেন টু ভার্ব অন। এখানে সাবজেক্ট ওয়াজ ওয়ার, ফরবিডেন টু ভার্ব অন, নিষেধ ছিল অর্থে। আমরা একটু বাক্যের মাধ্যমে দেখে নিই। দেখুন, আমার মিষ্টি খাওয়া নিষেধ। হ্যাঁ, তাহলে কার মিষ্টি খাওয়া নিষেধ? আমার। আই অ্যাম, আমরা সাবজেক্ট বসালাম, তারপর আই এর সাথে অ্যাম হয়, অ্যাম বসালাম, তারপর ফরবিডেন টু আমরা লিখবো ফরবিডেন টু। কি করা নিষেধ? মিষ্টি খাওয়া নিষেধ। আমরা জানি ভার্বের বেস ফর্মটি অবশ্যই হবে, তাহলে ইট সুইট। আই এম ফরবিডেন টু ইট সুইট, আমার মিষ্টি খাওয়া নিষেধ। দেখুন, তার পার্কে যাওয়া নিষেধ। তাহলে কি হবে? হি ইজ forbidden to go to park. He is forbidden to go to park, তার পার্কে যাওয়া নিষেধ। তাহলে আমরা দেখুন, আমরা জানি এমটি বা ইসটি, এই যে অক্সিলারি ভার্বটি, এটি কিন্তু আমরা সামনে নিয়ে এসে প্রশ্ন করতে পারি। এম আই ফরবিডেন টু ইট সুইট, আমার কি মিষ্টি খাওয়া নিষেধ? ইজ হি ফরবিডেন টু গো টু পার্ক, তার কি পার্কে যাওয়া নিষেধ? দেখুন, এই ইজ হি ইসটে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে কিন্তু প্রশ্ন হচ্ছে। হ্যাঁ, তার কি পার্কে যাওয়া নিষেধ? আমরা যদি এর আগে একটি হয় বসিয়ে দেয়, হ্যাঁ দেখুন, তখন এই ইজ টু আর হবে না। হোয়াই ইজ হি ফরবিডেন টু গো টু পার্ক, কেন তার পার্কে যাওয়া নিষেধ? হোয়াই অ্যাম আই ফরবিডেন টু ইট সুইট, কেন আমার মিষ্টি খাওয়া নিষেধ? সো এগুলো হয় বসিয়ে দিয়ে কিন্তু আমরা আরো বাক্যটিকে একটু বড় করতে পারি। সো এগুলোর ব্যবহার আমরা পরে শিখবো। আমরা এখন 29 নম্বর স্ট্রাকচার একটু দেখে নিই। দেখুন, সাবজেক্ট ওয়াজ ওয়ার, তারপর ফরবিডেন টু ভার্ব অন, মানে নিষেধ ছিল অর্থে সবকিছুই সেম, এখানে শুধু ওয়াজ এবং ওয়ার বসবে। তাহলে তার রাতে বাহিরে যাওয়া নিষেধ ছিল। কার ছিল? তার। তাহলে হি
was forbidden to কোথায় যাওয়া, গো আউট, আউটসাইড দিলেও হয় আউট দিলেও হয় শুধু। হি ওয়াজ ফরবিডেন টু গো আউট কখন, নাইট, রাতে, অ্যাট নাইট। হি ওয়াজ ফরবিডেন টু গো আউট অ্যাট নাইট, তার রাতে বাইরে যাওয়া নিষেধ ছিল। দেখুন তোমার পিৎজা খাওয়া নিষেধ ছিল, অতীতে ছিল, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ইউ ওয়ার forbidden to eat pizza। তাহলে এখন ইউ আর ফরবিডেন টু ইট পিৎজা, তোমার পিৎজা খাওয়া নিষেধ ছিল। সব জায়গায় কিন্তু এই যে ভার্বটি হয়েছে, এই যে ভার্বের কিন্তু অবশ্যই বেস ফর্ম হবে, এই যে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এটি আমাদের মনে রাখতে হবে। আবার দেখুন ওয়াজ হি ফরবিডেন টু গো আউট এট নাইট, তার কি রাতে বাইরে যাওয়া নিষেধ ছিল। হয় ওয়াজ হি ফরবিডেন টু গো আউট এট নাইট, কেন তার রাতে বাইরে যাওয়া নিষেধ ছিল, হয় বসিয়ে দিয়ে এভাবে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। সো এবার একটু আমরা 30 নম্বরের স্ট্রাকচারটি দেখে নেব। 30 নম্বরের স্ট্রাকচারটিতে দেখুন স্টার্ট অ্যান্ড স্টপ। স্টার্ট এবং স্টপ শব্দটির পরে যদি ভার্ব আসে, ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়। দেখুন খাওয়া শুরু করো, এই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না স্টার্ট ইট, এটি বলা যাবে না, এটি ভুল। স্টপ বলতে হবে ইটিং, আইএনজি, কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। খেলা শুরু করো, তাহলে স্টার্ট প্লে বলা যাবে না, বলতে হবে প্লেয়িং, স্টার্ট প্লেয়িং, খেলা শুরু করো। দেখুন কথা বন্ধ করো, এই ক্ষেত্রে কিন্তু স্টপ টক বলা যাবে না, বলতে হবে স্টপ টকিং, স্টপ টকিং বলতে হবে। লেখা বন্ধ করো, স্টপ রাইটিং। দৌড়ানো বন্ধ করো, স্টপ রানিং। খেলা বন্ধ করো, স্টপ প্লেইং। হ্যাঁ, সিমিলারলি স্টার্টের পর এবং স্টপের পর দুই ক্ষেত্রেই কিন্তু ভার্ব আসলে তার সাথে আইএনজি হবে। সো আমরা আজকের স্ট্রাকচারগুলো থেকে প্রথমে আমরা সাপোজ টু, তারপর ফরবিডেন টু এবং স্টপ এবং স্টার্টের ব্যবহারগুলো শিখে ফেললাম। আশা করছি ক্লাসটি দ্বারা আপনাদের একটু হলেও উপকার হবে। If you think this video is helpful for you, you can share this video with your friends, family members and relatives. See you in the next video with another topic or another structure. Stay happy, stay safe. Allah Hafiz.